স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ফিরছে আওয়ামী লীগ, নিষেধাজ্ঞার পর নতুন কৌশলে তুমুল আলোচনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হঠাৎ বদলে যাওয়া কৌশল, আওয়ামী লীগের নতুন খেলা শুরু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির, গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি, নাহিদ ইসলাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বাবা ছেলের বিরোধের জেরে ময়মনসিংহে গোলাগুলিতে আহত ৩। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর জামিন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আটকে পড়া বাংলাদেশি জাহাজ শীঘ্রই হরমুজ প্রণালী পার হতে পারবে, ইরানি রাষ্ট্রদূত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আলোচনা ভেস্তে যাওয়ায় ট্রাম্পের সামনে কঠিন পরিস্থিতি, যা বলছে বিশ্লেষণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানে অভিযান শেষ নয়, আরও পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এই প্রশ্ন এখন বাংলাদেশের রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচিত। ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞার পর আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। ২০২৬ সালের এপ্রিলে সংসদে অ্যান্টি টেরোরিজম সংশোধন বিল পাসের মাধ্যমে সেই নিষেধাজ্ঞাকে স্থায়ী আইনে পরিণত করা হয়েছে। তবু দলটি নতুন কৌশলে মাঠে ফিরে আসার চেষ্টা করছে বলে তুমুল আলোচনা চলছে। নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের নেতৃকর্মীরা ছায়া কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ছোট ছোট সমাবেশ, অনলাইন ক্যাম্পেইন, লিফলেট বিতরণ এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা, এসবের মাধ্যমে দলটি নিজেকে জীবিত রাখার চেষ্টা করছে। সাম্প্রতিক দিনগুলোতে ঢাকাসহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছোটখাটো প্রতিবাদ কর্মসূচি দেখা যাচ্ছে। অনেকে বলছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও দলের তৃণমূল কর্মীরা হাল ছাড়েননি। আওয়ামী লীগের নিষিদ্ধকরণের পর দলের শীর্ষ নেতারা, বিশেষ করে ভারতে অবস্থানরত, নতুন কৌশল গ্রহণ করেছেন। তারা আর সরাসরি দলীয় নামে বড় সমাবেশ না করে গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে স্লোগানে মাঠে নামছেন। ছাত্রলীগ ও যুবলীগের নেতৃকর্মীরা ছোট গ্রুপে সক্রিয় হয়ে উঠেছেন। সূত্রমতে শেখ হাসিনা দিল্লি থেকে নেতৃকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছেন, নিষেধাজ্ঞা কোনো দলকে মুছে ফেলতে পারে না, জনগণের সাথে থাকুন, শান্তিপূর্ণভাবে লড়াই চালিয়ে যান। এই বার্তার পর দলের অভ্যন্তরে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন, আওয়ামী লীগ হয়তো নতুন নামে বা ছায়া সংগঠনের মাধ্যমে রাজনীতিতে ফিরতে পারে। নিষেধাজ্ঞার পর আওয়ামী লীগের সম্ভাব্য ফিরে আসা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক, সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে তুমুল আলোচনা চলছে। একদিকে বিএনপি নেতৃত্বাধীন সরকার বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম অবৈধ। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থকরা দাবি করছেন, নিষেধাজ্ঞা জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, দল ফিরবেই। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ জনগণের দাবিতে হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা নিষিদ্ধ দলের হয়ে কাজ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে আওয়ামী লীগের ছোট ছোট কর্মসূচি দেখে সরকারের অভ্যন্তরেও সতর্কতা বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও আওয়ামী লীগের মতো বড় দলকে পুরোপুরি মুছে ফেলা কঠিন। দলটির সাংগঠনিক শক্তি এবং জনগণের একাংশের সমর্থন এখনও আছে। তবে নতুন কৌশলে ফিরে আসতে হলে দলকে আইনি জটিলতা এড়িয়ে চলতে হবে। একজন বিশ্লেষক বলেন, আওয়ামী লীগ ফিরছে কিনা সেটা নয়, বরং কোন কৌশলে ফিরছে সেটাই এখন বড় প্রশ্ন। সাধারণ মানুষের মধ্যে মিশ্র অনুভূতি। কেউ বলছেন, আওয়ামী লীগের ফেরা মানে আবার অত্যাচার, আবার কেউ বলছেন, একটি বড় দলকে নিষিদ্ধ করে গণতন্ত্র পূর্ণ হয় না, সবাইকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। ফিরছে আওয়ামী লীগ? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। নিষেধাজ্ঞার পর নতুন কৌশলে দলটির সক্রিয়তা বেড়েছে, যা রাজনৈতিক মহলে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। বিএনপি সরকার কতটা কঠোর অবস্থান নেবে এবং আওয়ামী লীগ কোন পথে এগোবে সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশের রাজনীতিতে এই অধ্যায় এখনও শেষ হয়নি। নিউজ প্রেজেন্টস। আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলে হঠাৎ বড় পরিবর্তন দেখা যাচ্ছে।
নিষিদ্ধকরণের পর দলটি যেভাবে ছায়া কার্যক্রম চালিয়ে যাচ্ছিল তা থেকে সরে এসে এখন আরও সরাসরি ও সক্রিয় অবস্থান নিচ্ছে। রাজনৈতিক মহলে এটাকে আওয়ামী লীগের নতুন খেলা বলে অভিহিত করা হচ্ছে। অনেকে প্রশ্ন তুলছেন, হঠাৎ এই কৌশল বদলের পেছনে কি আছে? শেখ হাসিনার নির্দেশে দল কি নতুন করে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে? গত এক সপ্তাহে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছোট মাঝারি আকারের প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছেন। নিষিদ্ধ দল হওয়া সত্ত্বেও তারা গণতন্ত্র পুনরুদ্ধার, রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে এবং জুলাইয়ের চেতনা রক্ষা স্লোগান দিয়ে রাস্তায় নেমেছেন। ছাত্রলীগ ও যুবলীগের নেতারা বিশেষভাবে সক্রিয়। নিষিদ্ধকরণের পর প্রথম দিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা অনলাইন ও ছোট গ্রুপে সীমাবদ্ধ ছিলেন, কিন্তু হঠাৎ করেই কৌশল বদলে গেছে। এখন তারা আর শুধু অনলাইনে সীমাবদ্ধ নেই। রাস্তায় ছোট মিছিল, পোস্টারিং, লিফলেট বিতরণ এবং স্থানীয় পর্যায়ে সমাবেশ শুরু হয়েছে। দলীয় সূত্র জানায়, শেখ হাসিনা দিল্লি থেকে সাম্প্রতিক বার্তায় নেতাকর্মীদের বলেছেন, সময় এসেছে আরও সাহসী হওয়ার। নিষিদ্ধকরণ ভয় পেয়ে বসে থাকলে চলবে না। জনগণের সঙ্গে থাকুন, শান্তিপূর্ণভাবে লড়াই করুন। এই বার্তার পর দলের তৃণমূল স্তরে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটা আমাদের নতুন খেলা। নিষিদ্ধকরণকে আমরা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করব না, বরং জনগণের কাছে গিয়ে আমাদের অবস্থান তুলে ধরব। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই কৌশল বদলের পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে সেনাপ্রধান ও আন্তর্জাতিক কূটনৈতিকদের সঙ্গে হওয়া বৈঠকগুলোতে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ইতিবাচক আলোচনা। তারেক সরকারের অর্থনৈতিক ব্যর্থতা ও জন অসন্তোষ বাড়ছে। আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভ ও অস্থিরতা বেড়ে যাওয়ায় নেতৃত্ব নতুন করে সক্রিয় হতে বাধ্য হয়েছে। একজন বিশ্লেষক বলেন, আওয়ামী লীগ বুঝতে পেরেছে যে শুধু অনলাইন বা ছায়া কার্যক্রমে টিকে থাকা যাবে না, তাই তারা হঠাৎ করে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে। এটা তাদের নতুন খেলার শুরু হতে পারে। বিএনপি নেতৃত্বাধীন সরকার এই কৌশল বদলকে উস্কানোমূলক করে অভিহিত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন, তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম চালানো অবৈধ। যারা রাস্তায় নামছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকারের এই হিসেরি সত্ত্বেও আওয়ামী লীগের ছোট ছোট কর্মসূচি অব্যাহত রয়েছে। পুলিশ কয়েকটি জায়গায় কর্মীদের ছত্রভঙ্গ করলেও বড় ধরনের গ্রেফতারের খবর এখনও পাওয়া যায়নি। হঠাৎ বদলে যাওয়া কৌশল, আওয়ামী লীগের নতুন খেলা শুরু? এই প্রশ্ন এখন সবার মুখে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আওয়ামী সমর্থকরা বলছেন, নেত্রীর নির্দেশে দল নতুন করে জেগে উঠছে। বিরোধীরা বলছেন, এটা আবার অস্থিরতা তৈরির চেষ্টা। বিশ্লেষকরা বলছেন, যদি আওয়ামী লীগ সত্যিই নতুন কৌশলে সক্রিয় হয়, তাহলে দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হবে। সরকার যদি কঠোর দমনমূলক পদক্ষেপ নেয়, তাহলে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। অন্যদিকে যদি আন্তর্জাতিক চাপ বাড়ে, তাহলে নিষিদ্ধকরণের বিষয়টি নতুন করে আলোচনায় আসতে পারে। আওয়ামী লীগের হঠাৎ কৌশল বদল রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নিষিদ্ধকরণের পরও দলটি যেভাবে মাঠে ফিরে আসার চেষ্টা করছে, তার নতুন খেলা কিনা সেটা সময়ই বলে দেবে। তবে একটা বিষয় স্পষ্ট, আওয়ামী লীগ এখনও রাজনীতির মাঠ থেকে পুরোপুরি সরে যায়নি। আরও জানিয়ে দেব, হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য। চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া গেলে সেটা পাওয়ার জন্য মন ছটফট করে। সেটা অর্জন করার জন্য একজন নানা রাস্তা খোঁজেন। সেই সঙ্গে চলে ফন্দি ফিকির। একটা ফন্দি কাজ না করলে দ্বিতীয় একটি ফন্দি তৈরি করা, সেটা না হলে তৃতীয়। মোট কথা, যেভাবেই হোক সেটা পেতে হবে। হীরক রাজার দেশে ছবির সেই বিজ্ঞানীর কথা মনে আছে? বিজ্ঞানী চেয়েছিলেন গবেষণাগার। তিনি কিছু একটা আবিষ্কার করবেন বলে গবেষণাগারের আবদার করেছিলেন। 7 লক্ষ মুদ্রা অগ্রিম নিয়েছিলেন, সেটাও রাজা তাকে দিয়ে দেন। হীরে চেয়েছিলেন 2 সহস্ররতি, সেটা হীরক রাজা দিতে অস্বীকার করেন। রাজা তার মতিগতি বুঝতেই পারছিলেন না, কিন্তু বিজ্ঞানী একটার পর একটা চেয়ে গিয়েছেন। এই প্রসঙ্গে জামায়াতের আমিরের কথা ধরা যাক। তিনি অনেকটা হীরক রাজার দেশের বিজ্ঞানীর মতো। ভোট প্রচার থেকে শুরু হয়েছিল তার চাওয়ার তালিকা। কি কি চেয়েছিলেন তার একটা তালিকা তৈরি করে ফেলা যাক। জাতীয় সরকারে আসীন হওয়া, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চিঠি লেখা, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদ, গণভোট অধ্যাদেশ। জামায়াতে আমির তার দলকে বার্তা দিয়েছিলেন, সংসদ নির্বাচনে তার দলের জয় নিশ্চিত, ক্ষমতায় তারাই যাবে। তারা সংখ্যাগরিষ্ঠতা না পেলে বিএনপিকে সঙ্গে নিয়ে তারা একটি জাতীয় সরকার গঠন করবেন। সেই সরকারে তার দলের জয়ী নেতাদের মন্ত্রী করা হবে। এই ব্যাপারে তারেক রহমানের সঙ্গে তার কথা হয়ে গিয়েছে, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন। বেগম জিয়ার মৃত্যুর পর জামায়াতে আমির গুলশনে বিএনপি কার্যালয়ে গিয়েছিলেন।
সেখান থেকে বেরিয়ে আসার পর তিনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন তার দল এবং বিএনপি যৌথভাবে একটি সরকার গঠন করবে। এই বিষয়ে তারেক রহমানের সঙ্গে তার কথাবার্তা হয়ে গিয়েছে। তারেকের থেকে তিনি সবুজ সংকেত পেয়েছেন। ভোটের ফলাফল ঘোষণার পর তারা আবারও আলোচনায় বসবেন। সেখানে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফিকুরুর রহমান নির্বাচনী জনসংযোগে গিয়ে রীতিমতা ঢাক পেটান। সৈয়দ মোহাম্মদ তাহেরের আসন থেকে শুরু করে গোলাম পরোয়ারের আসন, এমন কোনো কেন্দ্র ছিল না যেই সব কেন্দ্রে গিয়ে জামায়াতে আমিরকে বলতে শোনা যায় তারেক তাকে মন্ত্রী করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। আর ভোটের ফলাফল প্রকাশের পর দেখা গেল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামায়াত প্রথম বৃহত্তর বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। আর তারেক রহমান জানিয়ে দিলেন জামায়াতকে সঙ্গে নিয়ে সরকার গঠনের কোনো অভিপ্রায় তার নেই। তারেকের এই সিদ্ধান্তে জামায়াতে আমিরের মাথায় আকাশ ভেঙে পড়ে। জামায়াতে আমিরও বুঝে যান বিএনপি কোনোভাবেই তাদের আর কোনো আবদার মেনে নেবে না। সংসদে শপথ নেওয়ার দিনেই তারেক সরকার সেটা পরিষ্কার করে দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দেন সংবিধান সংস্কার পরিষদ বলে সংবিধানে কিছু নেই, তাই শপথ নেওয়া হয়েছে সংবিধান মেনে, সংবিধানকে গুরুত্ব দিয়ে। বিএনপি জানিয়ে দিয়েছে গণভোট অধ্যাদেশকেও তারা সংসদে তুলবে না। বিএনপি বলছে গণভোট হয়ে গিয়েছে। গণভোট অধ্যাদেশের কার্যকারিতা এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে। ইউনূসের সরকারের আমলে ১৩৩টি অধ্যাদেশের বেশিরভাগেরই স্বয়ংক্রিয়ভাবে পাশ হওয়ার কোনো সুযোগ নেই। তারা আগে এইসব অধ্যাদেশ ছাড়াই বাছাই করবে, তারপর সংসদে তোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে। এরই মধ্যে খবর এলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে তিনি তার দফতরে যান। রহস্য এখানে, তিনি কোন আবদার নিয়ে প্রধানমন্ত্রীর দফতরে চলে গেলেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছে জামায়াতে আমির মহা প্যাচে পড়ে গিয়েছেন, উদ্ধার হওয়ার রাস্তা খুঁজছেন। এদিকে আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। নাহিদ ইসলাম, বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। এটি কোনো দলের বিষয় নয়, এটি কোনো জোটের বিষয় নয়, এটি বাংলাদেশকে রক্ষা করার বিষয়, জুলাই গণ অভ্যুত্থানকে রক্ষা করার বিষয়। জুলাইয়ের শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, এটি সেই উদ্যোগের বিষয়। এর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। রবিবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, আমরা হয়তো অন্তর্বর্তী সরকারের সময় আপনাদের পাশে সম্পূর্ণভাবে দাঁড়াতে পারিনি, তারপরও আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। এই সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে বড় বড় কথা বলে। আমরা দেখতে চাই তারা জুলাই যোদ্ধাদের জন্য এবং সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের চেয়ে বেশি কী করছে। বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, জুলাই অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অন্তর্বর্তী সরকারের সময় গঠন করা হয়েছিল। তারা সেই বিষয়গুলো কিছুটা বাস্তবায়ন করার চেষ্টা করছে, তবে অনেক ক্ষেত্রে তাদের অনীহা দেখা যাচ্ছে। আপনাদের প্রতি আহ্বান ও অনুরোধ থাকবে, আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি। আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। এটি কোনো দলের বা জোটের বিষয় নয়, এটি বাংলাদেশকে রক্ষা করার এবং জুলাই গণ অভ্যুত্থানকে রক্ষার বিষয়। জুলাইয়ের শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। তিনি বলেন, আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই হয়তো কথা বলতে পারেননি, কিন্তু যারা বলেছেন সবার মধ্যেই আমরা সমান স্পিরিট দেখেছি, সবার মনের ভাষা আমরা বুঝতে পেরেছি। আমরা আবারও ঐক্যবদ্ধ আছি এবং রাজপথের জন্য প্রস্তুত আছি। ইনশাআল্লাহ আপনারাও সবাই প্রস্তুত আছেন। এনসিপি আহ্বায়ক বলেন, রাজপথের আন্দোলনে আপনারা সন্তান হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন। এবার আপনারা সামনে নয়, বরং আজকে এই মঞ্চে যারা বসে আছি আমরাই সবার সামনের সারিতে থাকব। গুলি এলে আগে আমাদের বুকে লাগবে। আপনারা শুধু আমাদের সহযোগিতা করবেন এবং দোয়া করবেন। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ ও সংস্কার প্রতিষ্ঠিত হবেই। শুধু বিএনপি কেন, অন্য যে শক্তিই হোক না কেন, চাই সে কোনো পরাশক্তি বা বৈদেশিক শক্তি হোক, আমরা তাদের পরাজিত করে ছাড়ব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ড শাফিকুর রহমান। আরও জানিয়ে দেব, বাবা ছেলের বিরোধের জেরে ময়মনসিংহে গোলাগুলিতে আহত ৩। ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের নারিশের মোড় এলাকায় বাবা ছেলের দীর্ঘদিনের বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার ১২ এপ্রিল দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে গোলাগুলির শব্দ শোনা গেছে এবং এতে অন্তত ২ রাউন্ড গুলি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, ওই খোকা মিয়া ও তার ছেলে তোফায়েল আহমেদ রানার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে ভিন্ন রাজনৈতিক
রাজনৈতিক অবস্থান নেওয়ায় সেই বিরোধ আরও তীব্র হয়। ঘটনার দিন দুপুরে রানার অফিসে গিয়ে খোকা মিয়া অফিস বন্ধ করতে বললে দুজনের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে রানা তার বাবাকে লক্ষ্য করে গুলি ছুড়ে বলে জানা গেছে। এ ঘটনায় আলম মিয়ার ছেলে খোকা মিয়া ৫০, তার সঙ্গী স্থানীয় ফৈজুদ্দিনের ছেলে খোকন ৪৫ এবং রানার পক্ষের বখতিয়ার আহমেদ নাহিন ২৪ আহত হন। আহতদের মধ্যে খোকা মিয়া ও খোকনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মিনারা জানান, আহতদের শরীরে গুলির স্পষ্ট আলামত পাওয়া যায়নি, তবে আহতরা গুলির কথা বলছে। প্রয়োজন হলে এক্স-রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, পারিবারিক ও রাজনৈতিক বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও জানিয়ে দেব, আটকে পড়া বাংলাদেশি জাহাজ শিগগিরই হরমুজ প্রণালী পার হতে পারবে ইরানি রাষ্ট্রদূত। বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেছেন, যুদ্ধাবস্থার কারণে হরমুজ প্রণালীতে অনেক জাহাজ অপেক্ষায় আছে। বাংলাদেশের কিছু জাহাজও সেখানে আটকা পড়েছে। আমরা বাংলাদেশকে সহযোগিতা করব এবং জাহাজগুলো ছাড়ার ব্যবস্থা করব। অতি দ্রুত জাহাজগুলো হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলাপ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ, মার্কিন ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতা দাবি শীর্ষক এক শোক সমাবেশ ও যুদ্ধাপরাধ বিরোধী প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের সঙ্গে ইরানের সম্পর্কের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। বাংলাদেশকে আমরা ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবেই মনে করি। বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। ইরানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মার্কিন ইসরায়েলি হামলার প্রতিবাদে কর্মসূচি পালনের জন্য রাষ্ট্রদূত বিপ্লবী ছাত্র পরিষদকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। তারা হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও স্কুলে হামলা চালিয়েছে। হাসপাতালে হামলা চালিয়ে সাধারণ মানুষকে এবং স্কুলে হামলা চালিয়ে নিষ্পাপ শিশুদের হত্যা করা হয়েছে। ইরান এসব হামলার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছে। ইরান কখনো যুদ্ধ চায় না, কারণ যুদ্ধের মাধ্যমে সাধারণ মানুষ ও বিশ্ববাসী ক্ষতিগ্রস্ত হয়। তবে আমেরিকা ও ইসরায়েল চায় না যে যুদ্ধ বন্ধ হোক। এদিকে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর জামিন। জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। রোববার ১২ এপ্রিল আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০,০০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের উপনিরীক্ষক এসআই আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শিরিন শারমিন। গত ৭ এপ্রিল ভোরে ধানমন্ডির ৮ রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সেদিন পুলিশের তরফে তার ২ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। অন্যদিকে শিরিন শারমিনের পক্ষে জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবী। আদালত আবেদন দুটি নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিল করছিলেন ভুক্তভোগী মোহাম্মদ আশরাফুল ওরফে ফাহিম। ঘটনার দিন আসামিদের ছোড়া গুলিতে ভুক্তভোগীর বাম চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনা সহ ১৩০ জনের নাম উল্লেখ এবং অচেনা ১১৫ থেকে ১২০ জনের বিরুদ্ধে মামলা করেন আশরাফুল। ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরিন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত হন এবং এরপর থেকে টানা তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ গত ৭ জানুয়ারি নির্বাচনের পর তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন। তিনি রংপুর ৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি পদত্যাগ করেন। আরও জানিয়ে দেব, হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু। দেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৪২৮ জন শিশু। মৃতদের মধ্যে ৯ জনই ঢাকা বিভাগের। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ শিশুর মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এছাড়া নতুন আক্রান্ত ১৪২৮ জনের মধ্যে ১৫০ জন নিশ্চিতভাবে এবং ১২৮৬ জন সন্দেহজনক হিসেবে শনাক্ত হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র এই বিভাগেই ৭০৩ জন শিশু আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে ৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায় গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিতভাবে হামে ২৮ জনের মৃত্যু হয়েছে। তবে হামের লক্ষণ নিয়ে বা সন্দেহজনক হিসেবে মৃত্যু হয়েছে আরও ১৫১ জন শিশুর। অর্থাৎ গত এক মাসে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১৭৯ জন শিশুর মৃত্যু হল। একই সময়ে সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২৬৩৯ জন। এছাড়া সন্দেহজনক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০,২৫০ জনে। এদিকে আলোচনা ভেস্তে যাওয়ায় ট্রাম্পের সামনে কঠিন পরিস্থিতি, যা বলছে বিশ্লেষণ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়াকে সুসংবাদ এবং দুঃসংবাদ উভয়ই বলেছেন। বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লিজ ডুসেটের বলছেন, এই আলোচনা সেশন কতক্ষণ ধরে চলেছে সেটি তাৎপর্যপূর্ণ এবং আশ্চর্যজনক, কিন্তু এই সময়ের মধ্যে যে কোনো চুক্তি হয়নি এটা আশ্চর্যজনক নয়। তিনি বিশ্লেষণ করছেন যে আমেরিকানরা এই ধারণা নিয়ে পাকিস্তানে এসেছিল যে যুদ্ধে ইরান এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে তাদের সাথে দ্রুত আপোস করা সম্ভব হবে। জেডি ভ্যান্স বললেন, তারা ইরান আমাদের শর্তগুলো মেনে নিতে রাজি হয়নি। লিজ ডুসেট মনে করেন ইরানেরও নিজস্ব সীমা রয়েছে, অর্থাৎ যেসব বিষয়ে তারা ছাড় দিতে পারবে না বা দেবে না। তারা শক্তিশালী অবস্থানে আছে এমন বিশ্বাস নিয়ে দেশটি ইসলামাবাদে আলোচনায় এসেছিল, কিন্তু দেখা যাচ্ছে সামরিক সক্ষমতার ব্যাপক ক্ষতি হওয়া সত্ত্বেও দেশটি এখনও যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম এবং ইচ্ছুক। বিশেষ করে কৌশলগত হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণের কারণে ইরানের হাতে এখনও যথেষ্ট দর কষাকষির সুযোগ রয়েছে। এক দশক আগে তেহরান ও ওয়াশিংটন শেষবার যখন একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছেছিল, তখন তাতে ১৮ মাস ধরে নানা অগ্রগতি ও অচলাবস্থার সম্মুখীন হতে হয়েছিল। লিজ ডুসেটের মতে ট্রাম্প এখন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হবেন। হয় পরিস্থিতি আরও খারাপ করতে পারেন তিনি, অথবা আলোচনায় ফিরে এসে নতুন করে পরিস্থিতিকে মূল্যায়ন করা। সূত্র বিবিসি বাংলা। আরও জানিয়ে দেব, ইরানে অভিযান শেষ নয়, আরও পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর। ইরানে সামরিক অভিযান আপাতত বিরতিতে থাকলেও তা শেষ হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান বৈঠকের সময় এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন। হিব্রু ভাষায় দেওয়া ওই বার্তায় নেতানিয়াহু বলেন, ইরানে ইসরায়েলের সামরিক তৎপরতা এখনও শেষ হয়নি এবং সামনে আরও কাজ বাকি রয়েছে। তবে এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে তা ঐতিহাসিক বলেও উল্লেখ করেন তিনি। ভিডিও বার্তায় তিনি অভিযানের কারণ ব্যাখ্যা করে দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তার ভাষায়, একবার এই সক্ষমতা অর্জিত হলে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াত। এছাড়া তিনি অভিযোগ করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক প্রকল্পকে ভূগর্ভে গভীরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন, যাতে তা বাইরের হামলার নাগালের বাইরে থাকে। এই প্রেক্ষাপটে ইসরায়েল নীরব থাকতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে তেহরানের উত্তেজনা চলছে। ফেব্রুয়ারির শুরু থেকে প্রায় ৩ সপ্তাহ ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা হলেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এর পরপরই ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েল অপারেশন রোরিং লায়ন নামে সামরিক অভিযান শুরু করে। সংঘাতের প্রথম দিনেই নিহত হন আয়াতুল্লাহ খামেনি, যিনি দীর্ঘ ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং ১১ এপ্রিল আবারও আলোচনায় বসে দুই দেশ। তবে সেই বৈঠকও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। নেতানিয়াহু তার বক্তব্যে আরও বলেন, ইরানে এখনও সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ইরানকে হয় আলোচনার মাধ্যমে এই উপাদান সরাতে হবে, নয়তো অন্য উপায়ে তা অপসারণ করা হবে।